আচ্ছা দেখ, ব্যাপারটা হচ্ছে যে আমরা এখনো পর্যন্ত বেয়ার অ্যাক্ট নিয়েই শেষ করে দিচ্ছি। কি করছিস তোরা? আচ্ছা, আমরা এখনো পর্যন্ত বেয়ার অ্যাক্ট নিয়ে শেষ করে দিচ্ছি, এবং বেয়ার অ্যাক্ট থেকে মানে আমরা ল কে ছাড়া আর কিছু বেরোতে পারছি না। মানে আমাদের যে লয়ের সিলেবাসই আমরা টপকাতে পারি। মানে লয়ের সিলেবাস মানে কি আমি বলতে চাইছি, মনে কর বিএনএস, বিএনএসএস, তারপরে আমাদের বিএসএ, সিআরপিসি, আইপিসি, সিপিসি, এভিডেন্স, তারপরে জুরিসপ্রুডেন্স, কন্ট্রাক্ট, টর্টস, পার্টনারশিপ, প্রপার্টি, হিন্দু, মহামাডান, এর বাইরে বেরোতে পারছি না, তাই তো? এটারই বেয়ার অ্যাক্ট করে শেষ করতে পারছি না, অথচ আমরা আগামী দিনে চাইছি সবাই জাজ হবে। তা জাজ হতে গেলে আর কি কি থাকে সিলেবাসে বল? কি থাকে? বেয়ার অ্যাক্ট ছাড়া আর কি থাকে? ইংলিশ থাকে একটা বিরাট, ট্রান্সলেশন করতে দেয়, প্রেসি রাইটিং করতে দেয়, বিরাট একটা দেয়। আর কি থাকে? জিকে থাকে আর বাংলা থাকে, ঠিক আছে? এবারে ঘটনাটা হচ্ছে সেটা কম্পালসারি পেপার। এবার তাহলে কম্পালসারি পেপারে আমার যদি আমি এক একটা পেপারে 50 বা 100 নাম্বার করে ঝাড় খাই, তাহলে কি আমার পক্ষে কখনো যাওয়া সম্ভব? আমার মানে জুডিশিয়ালের ইন্টারভিউ পাওয়া সম্ভব? আমরা ভাবছি বেয়ার অ্যাক্ট, তুই যদি লয়ের পেপার ভালো দিবি, যারা টপার, ইউনিভার্সিটি টপার, তারাও তো লয়ের পেপার ভালো দেবে। যারা ইউনিভার্সিটি টপার তারাও তো লয়ের পেপারটা ভালো দেবে। তাহলে তারা ইংলিশটা জোর দেয় যদি, তারা বাংলাটাই জোর দেয় যদি, বাংলা এবং ইংরেজি করছি আমরা না, ইংরেজিতে ট্রান্সলেশন, বাংলায় যেগুলো আছে আমরা করছি না। তাহলে আমরা আজকে একটা কম্পালসারি কোশ্চেন পেপার 2018 তোদের পাঠিয়ে দিয়েছি, ওটা ধরে আমরা একটু যাই যে আমরা কোথায় কোথায় ঘাটতি করে রেখেছি, আমাদের এক্ষুনি কি শুরু করতে হবে। বেয়ার অ্যাক্ট যেমন করছি, শুধু ওই যেগুলো বললাম এই সিলেবাসের বেয়ার অ্যাক্ট, এগুলো করলেই কিন্তু আমরা কেল্লা মাদ বা বাজিমাত করতে পারবো। এটাতে প্রিলিমস বেরোবে, অপশনাল বেরোবে, কম্পালসারি বেরোবে। তাহলে কম্পালসারিতে যদি আমাকে বার করতে হয়, আমি অপশনালটা ধরলাম যে আমার লয়ের মধ্যে, প্রিলিমস লয়ের মধ্যে, কিন্তু কম্পালসারিটা কিসের মধ্যে? কম্পালসারির মধ্যে কি কি আছে? বাংলা আছে, ইংরেজি আছে, আর কি আছে? জিকে আর জেনারেল নলেজ। তাহলে আমরা একটু দেখি কোশ্চেন পেপারটাকে নিয়ে যে আমাদের কি কি থাকছে আর কি কি লাগছে, সেই অনুযায়ী আমরা শুরু করব, কারণ নইলে আমাদের প্ল্যানিং এ ভুল হয়ে যাচ্ছে নাকি। আচ্ছা, তোরা কোশ্চেনটা পেয়ে গেছিস? আচ্ছা, আমি তাহলে এবারে কোশ্চেনটাকে দেখি কি দেওয়া আছে। পেয়েছি। চলো দেখো, প্রথমে বলছে 3 ঘন্টার পরীক্ষা, যেমন আমরা জানি 100 নাম্বারের। এটা 2018 সালের কোশ্চেন। আমি 2018 সালের কোশ্চেন নিয়ে আলোচনা করতে বসেছি এখানে। 2018 সালের কোশ্চেনে দেখা যাচ্ছে যে আমাদের কি দিচ্ছে না, প্রেসি রাইটিং দিচ্ছে। এটা আমাদের প্র্যাকটিস করতে হবে, প্রেসি রাইটিং, ঠিক আছে? এইবার চলে এলো বিরাট জিনিস, একটা প্রেসি রাইটিং প্রত্যেকবার থাকে, ঠিক আছে? কিন্তু বলছে সেখানে কি না, মেক আ প্রেসি ফলোইং দ্য প্রসেস উইথ দ্য সাউথ টার্টেল। সেখানে বলছে প্রেসি সিট সেপারেট 25 + 30, 25 মানে 5 এর 30টা নাম্বার, মানে প্রত্যেকটা কোশ্চেনকে আমার ক্যারি করছে এখানে, ঠিক আছে? তাহলে প্রেসির পরে কি থাকছে? একটা 50 নাম্বারের এসে থাকছে, তাই তো? হ্যাঁ, এই এসেতে দেখো, দ্য থ্রেডস অফ দ্য ডিজিটাল ওয়ার্ল্ড ফর টুডেজ ইউথ, globalization and women empowerment, dreaming your ideal city, global warming and human responsibility। তোরা এর মধ্যে বা যে কেউ কটা এর উপরে এসে সুন্দর করে লিখতে পারবি, এবং 300-350 ওয়ার্ডের মধ্যে কোনোটার উপর কেউ লিখতে পারবি? আমাদের এই এসে গুলো কি রেডি হচ্ছে? আমাদের এসে লিখতে হবে, একটা রচনা। কিসে লিখতে হবে তাও? ইংরেজিতে না বাংলায়? ইংলিশে। তাহলে এই যে 5টা টপিক এখানে, 4টে না 5টা দিয়েছে, 4টে দিয়েছে, এর উপরে কি আমরা এসে লিখতে পারবো? 2018 সালের কোশ্চেন
এই 2018 প্রেসি রাইটিং আমরা শিখিয়ে দেবো, ওটা লাস্ট 3 মাসে আমার হয়ে যাবে। কিন্তু এই এসে রাইটিংটা কি হবে যদি না আমার মধ্যে নলেজ থাকে? তাহলে এই 4টে টপিককে তোমরা খাতায় লিখে নাও, বা তোদের কাছে কোশ্চেন দেওয়া আছে, নেক্সট ক্লাসে আমাকে কিন্তু এই 4টের উপরে এসে লিখে এনে দেখাতে হবে। এইভাবে আমরা এক একটা সালের কোশ্চেন শুধু করব না, আরো এক্সট্রা করব, সেই টপিকগুলো আমি দিয়ে দেবো। কিন্তু ঘটনাটা হচ্ছে যে যেগুলো প্রিভিয়াস ইয়ার হয়েছে আমরা সেগুলো রেডি করে রাখি, যদি তার মধ্যে থেকে একটা কমন এসে যায়। ঠিক আছে, 4টেই লিখতে হবে। আচ্ছা, এবারে দেখো এখানে আরেকটা কোশ্চেন দিচ্ছে, রাইট আ ডায়ালগ ইন অ্যাবাউট 350 ওয়ার্ডস between two individuals marked X and Y on the following topic. Our obsession with English is a sign of our colonial hangover. Dialogue মানে কি? ডায়ালগ মানে জানো নাটক, নাটক যেরকম লিখি, একবার এক্স বলছে একবার ওয়াই বলছে, এক্স বলছে ওয়াই বলছে, তাহলে এক্স সেড ওয়াই সেড, এক্স রিপ্লাই ওয়াই রিপ্লাই, এক্স এক্সপ্রেসেস কিভাবে, মানে একবার তো শুধু সেট 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 লিখে গেলে হবে না, কখনো লিখতে হবে রিপ্লাইড, কখনো লিখতে হবে আনসার, কখনো লিখতে হবে এক্সপ্রেস, কখনো লিখতে হবে সোজ, কখনো লিখতে হবে সেড। তো এইভাবে আমরা আমাদের আওয়ার অবসেশন উইথ ইংলিশ ল্যাঙ্গুয়েজ ইজ আ সাইন অফ আওয়ার কলোনিয়াল হ্যাংওভার। মানেটা বাংলা বুঝতে পারছি, বোঝাতে পারলাম? বাংলাটা কি হবে, যে আমাদের ইংলিশ ল্যাঙ্গুয়েজের প্রতি যে একটা মোহ মায়া, এটা যে আমরা মোহগ্রস্ত হয়ে থাকি, সেটা হচ্ছে আসলে আমাদের কলোনিয়াল মানে ঔপনিবেশিক যে হ্যাংওভার। হ্যাংওভার মানে ওই মানে তার সাইড এফেক্ট বা তার ওই আফটার এফেক্টস, হ্যাংওভার। তো সেই হ্যাংওভারটা নিয়ে আমরা এক্স ওয়াই ডায়লগ লিখতে পারবো? আমরা যদি এটা কখনো অ্যাটেন্ড করতে যাই তাহলে এটাকে আমাকে প্র্যাকটিস করতে হবে। বোঝো, দেখো 3 নম্বর কোশ্চেনে, ঠিক আছে, 1 নম্বর হয়ে গেছে 50 নম্বরের, তারপরে তোমার হয়ে গেছে এখানে 5টার মধ্যে কোনো একটা, তারপরে 3এরটা, ঠিক আছে, বা ডিসকাস এনি ওয়ান অফ দ্য ফলোইং টপিকস, আবার একটা এসে। তারপরে একটা এসে আমরা লিখে এলাম ওপরে, 4টে এসের মধ্যে লিখে এসেই আবার দেখো রাইট ডায়ালগের পরে 20 নম্বরের পরে কিন্তু দিচ্ছে যে 20 নম্বরের, তাহলে আবার একটা এসে। আর মানে আমি যদি ডায়লগ না লিখি, ডায়লগ লেখাটা একদিক থেকে ডিফিকাল্ট, নাটক সাজাতে হবে টপিক অনুযায়ী, বোঝাতে পারছি? সময় লাগবে। আমরা যদি ওইভাবে সাজাতে যাই তাহলে আমাদের সাজিয়ে করতে গেলে সময় লাগবে, ডায়লগস লিখতে গেলে। যদি আমাদের মধ্যে ল্যাঙ্গুয়েজের প্রফিসিয়েন্সি থাকে, ইংলিশের উপর আমাদের সেই রকম বেস দখল থাকে, তাহলে ফটাফট ফটাফট লিখে ফেলতে পারবো। কিন্তু যারা আমরা বাংলা মিডিয়ামের স্টুডেন্ট, যারা আমরা বাংলা মিডিয়াম থেকে পড়েছি, অতটা সরগড় নয় আমাদের ইংরেজি, তারা কি ফটাফট ফটাফট করে লিখে ফেলতে পারবো এই ডায়লগটা? বাংলা মিডিয়ামের স্টুডেন্টদের তাহলে এই ডায়লগটা ছুঁয়ে দেখার দরকার আছে না নেই? বোঝাতে পারছি? তাহলে আমরা পরবর্তী ক্ষেত্রে কিসে চলে যাব? আমরা পরবর্তী ক্ষেত্রে চলে যাচ্ছি তাহলে আমাদের ডিসকাস এনি ওয়ান অফ দ্য ফলোইং টপিকস, পপুলেশন গ্রোথ এন্ড গ্লোবাল ইকোনমি। তাহলে এগুলো আমাকে পড়তে হবে, হয় গুগলসে পড়তে হবে, নয় বুকসে পড়তে হবে, নয় পুরোনো ম্যাগাজিনে পড়তে হবে। যেহেতু তোদের কাছে ম্যাগাজিন, গুগল এগুলো মানে কি বলে বুকস, স্টোরি, এসে, আর্টিকেল, নিউজ পেপার নেই, তবে তোদের একমাত্র সাহারা হচ্ছে গুগলসে বা চ্যাট জিপিটিতে বা এআই এ তোদেরকে এই কোশ্চেন গুলোকে রেডি করতে হবে। মানে কি আমি বলছি, তোরা হাইলাইটটা করে আনতে হবে তোকে আগে, যে এই এসেটা লিখতে গেলে আমি কি কি পয়েন্ট ইউজ করব, আগে সেটা বোঝা গেল। গিয়ে আমাকে বললি যে স্যার এই এই পয়েন্টের ওপরে লিখবো, আমি তারপরে বললাম যে হ্যাঁ এই পয়েন্ট বা এর সঙ্গে আরো কিছু, হ্যাঁ পয়েন্ট গুলো ঠিক আছে কিনা, এরপরে আরো কিছু পয়েন্ট আমি দিতে পারি বা রাখতে পারি, তারপরে খাঁচা তৈরি হবে, মানে তারপরে পয়েন্ট গুলোর ওপরে এসেটা তৈরি করতে হবে। বোঝাতে পারলাম? তাহলে আগে কি করতে হবে, হাইলাইটস করে আনতে হবে, মানে আমাকে বুলেটস করে এর পয়েন্ট গুলো এনে দিতে হবে, যে আমরা গুগল থেকে হোক, বই থেকে হোক, বা নিউজ পেপার থেকে হোক, ম্যাগাজিন থেকে হোক পড়ে আমরা বুঝেছি যে এই কোশ্চেন গুলো, এই এসেগুলো লিখতে গেলে এই এই টপিক গুলো আমার লাগবে, মানে এই এই হাইলাইটস পয়েন্ট গুলো, এর উপরে আমরা এসেটা লিখবো। আমাকে খাতা চেক করাবে, আমি খাতা চেক করব। আর একটা আছে দেখো, ইন্ডিয়ান ল এন্ড দ্য প্রোটেকশন অফ নেগলেক্টেড ওল্ড প্যারেন্টস। বোঝাতে পারছি? মানে ভারতীয় আইনে কিভাবে, মানে ওই যে এখন হয়েছে না, এই নিয়ে রিসেন্ট কিন্তু দুটো সুপ্রিম কোর্টের জাজমেন্টও এসছে, সেই জাজমেন্ট দুটো তোদের গ্রুপে দিয়েছি, দেখেছিস তো?
যে বাবা মা যদি চায় তার ডিড কিন্তু বেঁচে থাকতে আবার পরিবর্তন করতে পারে। মনে কর তোকে দিয়ে দিয়েছিল যে তুই আমার সব সম্পত্তির মালিক, তুই খেতে দিসনি, সে কিন্তু আবার ডিড চেঞ্জ করে বলে দিতে পারে ওটা ট্রাস্টের, ওটা অমুকের বা ওটা অমুকের ছেলের, বা আমাকে দিয়ে যেতে পারে তোর বাবা। তুই তোর বাবাকে দেখেছিলি? তোর বাবাকে যদি আমি দেখি, তোর বাবা কিন্তু ডিড উইল সব করে দিয়ে আবার কিন্তু চেঞ্জ করতে পারে, করে আমাকে করে দিয়ে যেতে পারে। বোঝাতে পারছি? হ্যাঁ, না সে তো আদিকালে তো বহুবার আমরা কৃষ্ণকান্তের উইল লেগেছি, একটা উইলকে আমরা প্রোভেট করে আবার একটা উইল করতে, একটা উইলকে আর একটা উইল করতে, কিন্তু সেটা যখন রেজিস্টার্ড ডিড হয়, সেই রেজিস্টার্ড উইল আলাদা, রেজিস্টার্ড ডিড আলাদা, তাই তো রে? উইল আর রেজিস্টার্ড ডিডের মধ্যে পার্থক্য আছে তো। উইল আর রেজিস্টার্ড ডিড, রেজিস্টার্ড ডিড কি আর উইল কি জানিস? কিছুই জানিস না, লটও পড়া ছেড়ে দে। উইল মানে আমার মনোবাসনাটা আমি জানিয়ে গেলাম, আমি লিখে রেখে গেলাম জ্ঞানত ভাবে, জীবিত ভাবে, আমার মনোভাবনা, আমার উইল, আমার ইচ্ছা, এই জন্যই তো উইল। উইল মানে হচ্ছে কি আমাদের উইল করে গেলাম, মানে আমার মনের ইচ্ছা শক্তি আমি ব্যক্ত করে গেলাম, কিন্তু সেটা যতক্ষণ না রেজিস্টার্ড হলো, ডিড হলো, ততক্ষণ ওটা লিগালি এন্টাইটিটি আছে উইলেরও, কিন্তু পাকাপোক্ত নয়। মানে সরকারের ঘরে ট্যাক্স দিয়ে আমি ওটাকে রেজিস্টার্ড ডিড করলাম না, সেটা গিফট ডিড হোক বা সেল ডিড হোক, আমি যখন সরকারের ঘরে ট্যাক্স দিয়ে সরকারের ঘরে তার মূল্য ধরে তার ভ্যালুয়েশন করে আমি যখন সম্পত্তি দিচ্ছি, তখন সেটাকে আমরা বলছি রেজিস্টার্ড ডিড, সেল ডিড হোক, গিফট ডিড হোক। কিন্তু যদি আমরা কিছু করলাম না, 100 টাকার একটা এতে কি বলে স্ট্যাম্প পেপারে আমরা আমাদের মনের ইচ্ছা ব্যক্ত করে লিখে গেলাম, সেটা হচ্ছে উইল। বুঝতে পারছি? অনেকে উইল আর ডিডের মধ্যে পার্থক্যটা করে না, ভাবে একই। হ্যালো হ্যালো হ্যালো, দেখে কথা হ্যালো হ্যালো বলছি তাই না? Give the substance of the following poem and your critical comments. আচ্ছা, আমরা যদি এটা করি, এটাকে প্র্যাকটিস করতে পারি, আমরা এরকম সব ছেড়ে যদি শুধু এসে ভিত্তিক আমরা যাব ভাবি, তাহলে আমাদের এসেতে কিন্তু অনেক অনেক ফাউন্ডেশন রাখতে হবে এবং অনেক অনেক টপিক রাখতে হবে। বোঝাতে পারলাম? আদার হ্যাঁ, মোটামুটি তুই যদি মনে কর এসে টপিক মোটামুটি 500 550 রেডি করতে পারিস, কমন পেয়ে যেতে পারিস। কারণ একে ভেঙে ওকে গড়ে, একে ভেঙে ওকে গড়ে আশেপাশে দিয়ে, মানে কিন্তু সেই কম্প্যাক্ট টেস্টটা থাকবে না, যত বাড়াতে হবে, কিন্তু 500 600 ভ্যারাইটি তো লাগবেই লাগবে। তুই 10 বছরের এখানে দেখলেই তো তুই ভেবে দেখ, প্রতি বছরে যদি 6টা 8টা করে আসে, এখানেই তো তোর 100 150টা কোশ্চেনের টপিক এসে যাবে। বুঝতে পারছি? কিন্তু 500 600 টপিক না রেডি করে শুধু এসের ভরসায় যাওয়া যাবে না। বুঝতে পারছি? এবারে তাহলে আমরা এই যে গিভ দ্য সাবস্টেন্স অফ দ্য ফলোইং পোয়েম এন্ড ইওর ক্রিটিক্যাল কমেন্টস, এটাকেও কিন্তু আমরা চেষ্টা করতে পারি। আমরা এটাকে পড়ে নিয়ে আমরা এর মধ্যে থেকে এর সারার্থ কি, মর্মার্থ কি, এর মধ্যে থেকে কি কবিতাটা বলতে চেয়েছে, কবিতাটার মধ্যে কি তারা সারবক্তা করতে চেয়েছে, এগুলো কিন্তু আমরা বলতেও পারি বা করতেও পারি, করাটা উচিত। বোঝাতে পারছি কি পারছি না? বোঝাতে পারছি? গুড। এই কবিতাটাকে আমরা তাহলে একবার চেষ্টা করব। আমি আগের দিনেই 2018 কোশ্চেনের বলবো যে তোরা পোয়েমটার কি ক্রিটিক্যাল কমেন্টস করেছিস আমাকে বল, ঠিক আছে? আমাদের যে ইংলিশের ক্লাস নেবে, ইংলিশের ফ্যাকাল্টি, সে আরো এক্সপার্ট হবে, তাকেও তোরা এটাকে ওভারভিউ করে নিতে পারবি। কিন্তু আমরা প্রিলিমিনারি দেখে নেব। বাংলার টিচার এসে তোদের বাংলায় ক্লাস করবে, সে বাংলাটা দেখে নেবে, কোনো অসুবিধে নেই। কিন্তু এখানে বাংলায় আছে কি দেখ, বেঙ্গলি কম্পোজিশন এসে এন্ড ট্রান্সলেশন 100 নম্বর, তাই তো? যে কোনো একটি বাংলায় অনুবাদ করুন। দেখ, অনুবাদ করতে গেলে বাংলার মাস্টার লাগবে না, এটা আমি তোদের করে দিতে পারবো, মানে রাইট ঠিক করে দিতে পারবো। এটা তোরা বাংলায় অনুবাদ ঠিকঠাক করতে পারবি? দেখ তো এই পুরো এইটাকে আমি বাংলা মিডিয়ামের স্টুডেন্টদের জন্য বারবার বলছি, কারণ ইংলিশ মিডিয়ামের স্টুডেন্টরা তবু করতে পারে, কিন্তু তারা বাংলায় কাঁচা, তারা আবার ওটা পারবে না। কিন্তু তোরা যারা বাংলা মিডিয়ামের স্টুডেন্ট, ল পাস করেছিস, তাদের এইগুলোতে এক্সপার্টাইজ কি হবে? দেখ কি করছিস, মনোযোগ নেই, সবকিছুই রিল ইনস্টা হয়ে গেছে।
No one can live without air as one can without water for a few days, and without food much longer. Therefore nature has surrounded us with air on all sides so that we can get it without any effort. এটা কি 2018 সালের জুডিশিয়ালের কোশ্চেন? এইটাকে কি তোমরা পারবে বাংলায় অনুবাদ করতে? এরকম আমরা 18 একটা আলোচনা আজকে করছি, কালকে 19-এর করব, 20 করব, 21 করব, 22 করব, আমরা কত অবধি করব? আমরা মোটামুটি 1991 পর্যন্ত করে নেব। ঠিক আছে, 1991 পর্যন্ত আমাদের কাছে স্টক অফ প্রিভিয়াস ইয়ার কোশ্চেন রয়েছে। আমরা সেই কোশ্চেন গুলো থেকে প্রত্যেক বছরের আলোচনা করব। কিন্তু আমি কোশ্চেনের প্যাটার্নটা বুঝতে চাইছি, যে আমাকে কম্পালসারি ক্লিয়ার করতে গেলে যে শুধু বেয়ার অ্যাক্ট পড়ে পড়ে আর আইনের বইগুলো পড়লেই হবে? কি কি রেডি করতে হবে আমাকে? আমি তাহলে কম্পালসারির জন্য করলাম না, আমি শুধু অপশনালের জন্য আর প্রিলিমস এর এমসিকিউ এর জন্য রেডি করলাম, তা কম্পালসারি পেপারে তো গিয়ে হুমড়িয়ে পড়বো, তাই না? কম্পালসারিতেও তো আমাকে পেতে হবে। কত নাম্বার আছে বুঝতে পারছিস তো? এক একটা পেপারে 100 করে নাম্বার ক্যারি করছে, তাই তো? 100 ইংলিশ ক্যারি করলো, 100 বাংলা ক্যারি করছে, যাই হোক। আচ্ছা, এরপরে ওরে বাবা, যে কোনো একটি অংশের তাৎপর্য বিবৃতি করুন। বহুর মধ্যে ঐক্য উপলব্ধি, বৈচিত্র্যের মধ্যে ঐক্য স্থাপন, ইহাই ভারতবর্ষের অন্তর্নিহিত ধর্ম। এটার মানে কি? তাৎপর্য বিবৃত করুন মানে তোমাকে কিন্তু এসেই লিখতে হবে প্রায়, মানে রচনা। কিন্তু রচনা করে এখানে তো তোমার কি করা যাবে না, মানে স্ট্রাকচার লেখা যাবে না, তার ইনার সোল লিখতে হবে না, ঢালা লিখলে হবে না। বল, এটার অন্তর্নিহিত এই যে কোনো একটা অংশের তাৎপর্য। তাৎপর্য মানে কি? তাৎপর্য মানে কি আর এসে মানে কি? এই যে ভুল আমরা ভাবি এটার উপর একটা রচনা লিখে দেবো, এটার উপর রচনা না, সিগনিফিকেন্স কি? যেমন এই যে বহুর মধ্যে ঐক্য উপলব্ধি বলতে গেলে কি বলতে হবে? ইহাই ভারতবর্ষের অন্তর্নিহিত ধর্ম, বিচিত্রের মধ্যে ঐক্য স্থাপন, মানে ইউনিটি ইন ডাইভার্সিটি, তাই তো? হ্যাঁ, আমরা ওই বহুত্বের মধ্যে ঐক্য যেটা আমরা বলি, মানে আমাদের এখানে হিন্দু মুসলিম বিভিন্ন সম্প্রদায়ের ঐক্য, তার ফেব্রিকেশন, তার কালচার, তার কৃষ্টি, কিভাবে সেকুলার কনস্টিটিউশন থেকে শুরু করে আমাদের পার্লামেন্ট, আমাদের মাইন্ডসেট, আমাদের এডুকেশন, সর্বত্র কিভাবে ইউনিটি ইন ডাইভার্সিটি উঠেছে, এবং সেটা বর্তমানে কিভাবে চ্যালেঞ্জের মুখে পড়ছে। বিভিন্ন সময় বিভিন্ন ক্ষেত্রে আমরা দেখতে পাচ্ছি যে কিভাবে এই যে ভারতবর্ষের অন্তর্নিহিত ধর্ম, রিলিজিয়ন মানে অন্তর্নিহিত দেশের ধর্ম, এটা হিন্দু মুসলমান ধর্ম নয়, এটা হচ্ছে দেশের ধর্ম। সেই ধর্মটা কিভাবে বারবার এফেক্ট হচ্ছে বিভিন্ন ইস্যুতে। এই ঔরঙ্গজেবের কবর ভাঙতে যাচ্ছে, এই ওয়াকফ বোর্ড হচ্ছে, এই এটা হচ্ছে সেটা হচ্ছে, এই যে সবকিছু নিয়ে একটা কিরকম যেন আমাদের মধ্যে টার্বুলেন্স এসে গেছে, পেশেন্স কমে যাচ্ছে। এইগুলোকে কিন্তু ওর মধ্যে পুট আপ করতে হবে। তাৎপর্য মানে কিন্তু সিগনিফিক্যান্স। সিগনিফিক্যান্স মানে হচ্ছে ও কি কি জিনিসকে কি বলবো ইম্পর্টেন্স দিয়ে রিলেট করতে চাইছে, বুঝাতে পারলাম? তাৎপর্য মানে কিন্তু এসে নয়। এরপরেরটা আমরা যাচ্ছি, কি বলে? শেষ কহে একদিন সব শেষ হবে, এ আরম্ভ বৃথা কেন অহংকার তবে। আরম্ভ কইল ভাই যেথা শেষ হয়, সেইখানে পুনরায় আরম্ভ উদয়। এই লক্ষ্মীর পাঁচে আচ্ছা, এইটাকে বলছে যে কোনো একটি মতামত জানিয়ে চিঠি লিখুন। ও বাবা, তার মানে তোমাকে ক দিয়েছে, মানে ককেও তুমি করতে পারো বা খকেও করতে পারো, তার মানে দুটো থেকে, একটা লক্ষ্মীর পাঁচালী থেকে আর একটা ওইটা থেকে অন্তর্নিহিত। এ তো এটার মানে কি বুঝো? শেষ কহে একদিন সব শেষ হবে, শেষ কহে একদিন, হ্যাঁ সব শেষ হবে। হে আরম্ভ বৃথা কেন অহংকার তবে। আরম্ভকে চ্যালেঞ্জ করছে, তুই তাহলে অহংকার করছিস কেন? আরম্ভ, হ্যাঁ আরম্ভ কইলো ভাই যেথা শেষ হয়, সেখানে পুনরায় আরম্ভ উদয় হয়। তাহলে তুই শেষ হওয়ার বরণ দিচ্ছিস, কিন্তু যেখানে শেষ হবে সেখান থেকে তাহলে শেষ হবে, মানে ওই আলোর পরে অন্ধকার, অন্ধকারের পরে আলো। এটাকে কিভাবে তুই এবার ব্যাখ্যা করিস? হাইলি কি বলবো ফিলোসফিক্যাল। আমরা 24 ঘন্টা লয়ের শুকনো পূর্ণ তক্তা ফক্তা নিয়ে কাটি, কিন্তু একটা জাজের যে হৃদয় আছে, একটা জাজের যে একটা মন আছে, একটা জাজের যে একটা কি বলবো একটা অন্তরাত্মা আছে,
জাজ যে ফিল করতে পারে, কাষ্ঠবধ নয়, জাজ যে শুকনো পাগনা নয়, এইটা কিন্তু এখান থেকে বোঝা যাচ্ছে। বুঝতে পারলি? হ্যালো হ্যালো হ্যালো, হ্যাঁ বল। তুই একটা নাম্বার তাড়াতাড়ি নোট কর, 869798। হ্যাঁ 869798 লিখেছিস? 5468 আমাদের টেকনিক্যাল হেড, ওকে ফোন কর, করে বল তোর কি প্রবলেম হচ্ছে, সলভ করে দেবে। ঠিক আছে? ও অ্যাডমিন একাডেমিক হেড আছে আর কি, ফোন করো। হ্যাঁ, তাহলে আমরা কি বলছিলাম? শেষ কহে একদিন সব শেষ হবে। জাজের ভেতরে কতটা ফিলিংস আছে, জাজের ভেতরে কতটা সেন্টিমেন্ট আছে, কতটা সে ইমোশনাল, সেটাকে বোঝার জন্য এগুলো বুঝছে। ঠিক আছে? তাহলে এটাকে লেখার ক্ষমতা আমার নেই, আই সারেন্ডার। হাইফাই লেভেলের মানে ফিলোসফিক্যাল, এ তোদের বাংলা টিচার আসবে যখন লিখিয়ে দিবি, আমি এটা লিখতে পারবো। মানে এত ফিলোসফি আমার নেই। পারবি তুই লিখতে? জিজ্ঞেস করবো, এটা হচ্ছে তাৎপর্য যদি কোয়েলের মধ্যে কোনো উদাহরণ দিয়ে বা কিছু দিয়ে ব্যাখ্যা না, মানে ভালো লাগবে, মানে এগুলো সব তো ইমোশনাল, এটা তো পুরো ইমোশনাল, এখানে তো কোনো ভাবছে নেই। হ্যাঁ কর, চেষ্টা কর। তবে বাংলা টিচার দেখে দেবে, আমি এটি দেখে নেবো। এসব ব্যাপারে আমি সব ব্যাপারে তো আমার এক্সপার্টাইজ নেই, আমি লিগ্যাল পার্সুইটে আমি এক্সপার্টাইজ দেখাতে পারি, বা যেটা এক্সপার্টাইজ আছে আমি দেখাতে পারি, টপিক অনুযায়ী, কারেন্ট অ্যাফেয়ার্স অনুযায়ী দেখাতে পারি। তো বাংলা হাইলি বাবা ফিলোসফিক্যাল, চেষ্টা করবো। সবে তো মাস্টারি করা উচিত নয়, তাই না? তাহলে বাকি টিচাররা কি করবে? এত টিচার আছে। আচ্ছা চলো, এবারে যে কোনো একটি বিষয়ে দৈনিক পত্রিকার সম্পাদকের কাছে আপনার মতামত জানিয়ে চিঠি লিখুন। নাও সামলাও, জিন্দেগিতে লিখিসনি কেউ কোনোদিন। আগেকার দিনে আমরা লিখতাম, তখন তো আর আমাদের ইমেল ছিল না, আমাদের চিঠি চাপাটি লিখতে হতো, আমরা সম্পাদককে লিখতাম, রাস্তা ছুটতে হবে, রাস্তা গাড্ডা হয়ে গেছে বলুন না, মানে সম্পাদকের থ্রু দিয়ে আমরা নেতা মন্ত্রীদের জানাতাম। কারণ কি, আনন্দবাজারে মনে কর সকালবেলা উঠে জ্যোতি বসুও পড়তো তখনকার দিনে, বা গণশক্তিটাও পড়তো, বা এখনকার দিনের মন্ত্রীরা খবরের কাগজ পড়ে কিনে মোবাইলে রাখে, কিন্তু তখনকার দিনের মন্ত্রীরা সব খবরের কাগজ পড়তো। আমরা সম্পাদকীয় লিখে দিতাম, কাজে সম্পাদকীয়তে ছাপা হয়ে বেরোলে ওখানে আর মন্ত্রী নেতা যারা ওখানকার তখনকার দিনে শিক্ষিত নেতা মন্ত্রী ছিল, এখনকার মন্ত্রী সব নয়, সব লুচ্চা লফঙ্গা, তখনকার দিনের যে শিক্ষিত নেতা মন্ত্রীরা ছিল তারা কি করতো? খবরের কাগজ পড়া এগুলো অভ্যাসে রাখতো। তো তাদের কাছে চোখে পড়ার জন্য আমরা লিখতাম। এখন তো সেসব নেই। তো কিন্তু ঘটনাটা হচ্ছে, সম্পাদকের কাছে চিঠি লিখতে হয়। সম্পাদক সমীপেষু, আপনার অবগতির জন্য জানাইতেছি যে, সাধু ভাষা, বা আপনার দৃষ্টিগোচর করিতেছি যে, আপনার দৃষ্টি আকর্ষণ করিতেছি যে, বা আপনাকে এ ব্যাপারে সম্যক জ্ঞান প্রদান করাবার নিমিত্ত আমরা এই চিঠির অবতারণা করিতেছি। বর্তমান সময়ে প্রবীণ নাগরিকদের একাকিত্বের সমস্যা এক ভয়াল আকার রূপ ধারণ করেছে, বা সমাজের জন্য এক অভিশাপ বয়ে এনেছে। এ হচ্ছে স্টার্টিং এ একটা একদম হিউজ পাঞ্চ দিতে হবে, এরকম ভাবে পাঞ্চ দিয়ে এবারে প্রবীণ নাগরিকদের একাকিত্বের কি কি সমস্যা, হোয়াট ডু ইউ ফিল, তাদের ছেলেরা করে যাচ্ছে, কি বলে, স্প্লিট করছে, ছেলে মেয়ে বউরা বাইরের দেশে চাকরি করতে চলে যাচ্ছে, একা রেখে যাচ্ছে, বা স্বামী স্ত্রী দুজনে চাকরি করছে, একা থাকছে, বা আলাদা ফ্ল্যাটে থাকছে, তাদের কারোর নাতি পুতিকে নিয়ে থাকা হচ্ছে না, তাদেরকে টাইম দিচ্ছে না, ওষুধ খাওয়াচ্ছে, চিকিৎসা করছে না, পয়সা দিয়ে দিচ্ছে, বা মেড রেখে দিচ্ছে, বা তারা কেন আজকে বাইরে চলে যাচ্ছে, কেন ছেলে পুলেরা বাবা মায়ের সঙ্গে থাকছে না, কোথায় ক্লাস, এবং সেই প্রবীণ নাগরিকদের এই একাকিত্বটা তৈরি হচ্ছে কেন, কোন আর্থ সামাজিক প্রেক্ষাপটে এই একাকিত্বটা তৈরি হচ্ছে, কোন একাকিত্বর যে সলিউশন, সাইকিয়াট্রিক যে প্রবলেম, সেটাকে আমরা কিভাবে হ্যান্ডেল করব, কিভাবে তাদের এই একাকিত্ব থেকে দূরত্ব আনবো। যেরকম লাফিং ক্লাস, বিভিন্ন কমিউনিটি ডেভেলপমেন্ট, বিভিন্ন ক্লাব, সেখানে বিভিন্ন এজেন্টদের জন্য, মানে যারা জেন্টলম্যান, মানে সিনিয়র সিটিজেন, বিভিন্ন অ্যাক্টিভিটি করানো, বিভিন্ন এলাকায় বিভিন্ন পার্ক রেডি করা,
বিভিন্ন কমিউনিটিতে সিনেমা দেখানো বা কোথাও বেড়াতে নিয়ে যাওয়া, যে কোনো ভাবে। কারণ এই নাগরিকরা, প্রবীণ নাগরিকরা আমাদের দেশেরই সম্পদ এবং তারা আমাদের দেশেরই অ্যাসেটস, এবং তাদের জন্য আজকে আমরা যেমন প্রবীণরা বাচ্চাদের যেমন আমরা সব যত্ন করি, মহিলাদের যত্ন করি আগামী প্রজন্মের জন্য, সেই জন্যই আবার এই এল্ডারদের কাঁধে ভর দিয়ে আগামী প্রজন্ম, আজকের বর্তমান প্রজন্ম হয়েছে। এই আগামী প্রজন্ম যে আজকে বর্তমান প্রজন্ম হয়েছে তার উপর কাঁধে ভর দিয়ে, এই প্রবীণ নাগরিকদের উপর ভর দিয়ে, তাহলে এদেরও সমাজে গুরুত্ব দিতে হবে। তাহলে এই প্রবীণ নাগরিকদের একাকিত্বের সমস্যা নিয়ে আমরা কি কোনো লিখতে পারবো কিছু চিঠি চাপাটি? যদি না লিখতে পারি 25 নম্বর কিন্তু গোবিন্দা জয় মা কালী, তাই তো? মানে আমাদের ভোগে চলে যাবে, বুঝতে পারছি। ওয়ার্ড লিমিট মোটামুটি 25টা নম্বর দিয়েছে, মানে তুমি 350 থেকে 300, 20 নম্বরে 300 থেকে 350। আর জুডিশিয়ালে মোটামুটি সবকিছু 350 বেশি কোনো ওয়ার্ড হয় না, এসে 350 কম্প্যাক্ট করতে হয়, বুঝতে পারলাম? বেশি হয়ে গেলে প্রবলেম। অত কে পড়বে তোর জন্য? এক একটা খাতায় 350 ওয়ার্ড আমাকে পড়তে হবে, মানে বুঝেছি দুটো খাতা দেখতে গেলে 50 মিনিট লেগে যাবে, মানে 3 লাখ খাতা জমা পড়বে, বুঝতে পারছিস তো? ওই যদি হাতের লেখা ভালো না হয় ওই গড়বড়টা ছেড়ে, তোর ভেতরে কন্টেন্ট থাকলেও কেউ দেখবে না, তোর হাতের লেখা ভালো হলেও কেউ দেখবে না, কারণ বয়ে যায়। হাতের লেখা ভালো করতে হবে এবং সুন্দর করে লিখতে হবে, এবং খুব ভালো করে যদি লিখে কন্টেন্টটা সাজাতে পারিস, যেমন এখন তোরা কন্টেন্ট ক্রিয়েটার হয়েছিস না, সবাই ডিজিটাল ক্রিয়েটার, ইনস্টাগ্রামে, মোবাইলে দেখিস, ইউটিউবে, ফেসবুকে, সেটা এখানে কন্টেন্ট ক্রিয়েটার হয়, ওই খুব সুন্দর করে লিখে, বুঝতে পেরেছিস? লিখে আনতে হবে, এটা তাহলে লিখবি, বুঝেছিস? এটা লিখে নিয়ে আসবি, তবে তো আমরা অনেকের থেকে এগিয়ে থাকবো। লক্ষ লক্ষ পরীক্ষার্থীর থেকে এগোবো কিভাবে? যদি না আমরা কিছু এক্সট্রা তৈরি করবো, আমরা এমন তৈরি করবো মাঠে যখন নামবো আমরাই সেফ, আমাদের কাছে সব লিলিপুট হয়ে যাবে। এই তো এসে গেছে বাবা আমাদের কন্যাশ্রী প্রকল্প, মমতা বন্দ্যোপাধ্যায়ের নারী শিক্ষায় কন্যাশ্রী প্রকল্পের প্রভাব 2018 না শুরু করে দাও। এটা এখন প্রত্যেক বছর আসছে, মানে কন্যাশ্রী, লক্ষ্মীর ভান্ডার, স্বাস্থ্য সাথী, সবুজ সাথী, সমব্যথী, বাকি যা যা আছে 34টা প্রোগ্রাম, কি যেন আছে, জোহার, হ্যানা ত্যানা, সবগুলো অল ওয়েস্ট বেঙ্গল গভর্নমেন্টের যতগুলো স্কিম আছে সবকটা স্কিমের এজ, ডুজ এন্ড মানে এফেক্টস এন্ড অ্যাডভান্টেজ এন্ড প্রফিট, লাভ, এগুলো করতেই হবে। একটা একটা করে আমি বলে দিলাম। মনে করো এখন কন্যাশ্রী প্রকল্প আছে, এরপরে তো স্বাস্থ্য সাথী করতে হবে, তারপরে তো লক্ষ্মীর ভান্ডার করতে হবে, তারপরে সবুজ সাথী করতে হবে, সমব্যথী করতে হবে, তারপরে তোর স্বাস্থ্য সাথী, ওইটা কি বলে, আরে আমাদের ওইটা কি একটা জানা আছে না, আরে ওই যে যেটা হ্যাঁ কিষাণ ক্রেডিট, স্টুডেন্ট ক্রেডিট কার্ড, এই সমস্ত স্টুডেন্ট ক্রেডিট কার্ড, কিষাণ ক্রেডিট কার্ড, সবকিছু প্রকল্পের প্রভাব, ইম্প্যাক্ট। অর্থাৎ তোকে কিন্তু গভর্নমেন্টের সবকটা স্কিম সম্পর্কে ওয়াকিবহাল থাকতে হবে, বোঝাতে পেরেছি? তাহলে তুই কন্যাশ্রী লিখে আনছিস নেক্সট উইকে, বোঝাতে পারলাম? চলো পরেরটা দেখো, আবার হেভিটা। যে কোনো একটি প্রশ্নের উত্তর দিন। ভয়াবহ পরিবেশ দূষণ প্রসঙ্গে দুই নাগরিকের ভাবনার সংলাপের সাহায্যে ব্যক্ত করুন। যেমন আমরা ওখানে লিখছিলাম ইংলিশে ডায়ালগ, ইংলিশ পেপারে দেখেছিস তো ডায়ালগ, এখানে এসে শুরু হয়ে গেল আবার ডায়ালগ। আবার দেখো, দুজন পেট্রোল ডিজেলের মূল্যবৃদ্ধি প্রসঙ্গে দুই নাগরিকের দুশ্চিন্তা সংলাপের মাধ্যমে ব্যক্ত করুন। হ্যাঁ, এই দুটোই কিন্তু আজও 18 সালের কোশ্চেন হলেও এই দুটো কিন্তু আজও সমানভাবে এফেক্টিভ, বুঝতে পারলাম? পেট্রোলের দাম এখনো, আর ওই পরিবেশ দূষণ, আর এখানে তো অন্য কিছু নেই। অথবা যে কোনো একটি প্রশ্নের উত্তর দিন, মানে এখানে তোমাকে নাগরিকের নাম কমল বা অমল বা এ বা বি বা অ ক ক বা খ ধরে নিয়ে একটা সংলাপ লেখা প্র্যাকটিস করতে হবে, ঠিক আছে? তার মানে তুমি নাটক লিখে নিয়ে আসবে আমাকে সংলাপ। 2000 মনে করো অন্তত প্রত্যেকের 10টা করে 20টা তোমার ট্রান্সলেশন থাকবে, মানে বুঝতে পারছিস? ক 10 বার 12 বার বলবে, খ 10 বার 12 বার বলবে, ঠিক আছে? হ্যাঁ, এবং দুটোই করে রাখবি, দুটোই রেডি করবি, একটা করলে হবে না, বুঝতে পেরেছিস? এই দুটোই করে রাখতে হবে। আচ্ছা চলো, এবারে ইংলিশ রচনা হলো, এবার বাংলায় রচনা এসে গেলাম। এইখানে যে কোনো একটি বিষয়ে প্রবন্ধ রচনা করুন। করো রচনা। আধুনিক ভারতে নারীর আইনি সুরক্ষা ও অধিকার করতে হবে, বুঝতে পেরেছো? এগুলো আমি লিখে দিলে কাজের কাজ কিছু হবে না, বুঝতে পারছিস? তোরা আমাদের মতন কানার মতন মুখস্থ করে পারবি না,
নিজেরা খেটে রেডি করবি, আগে পিছে অনেক কিছু জিনিস শিখতে পারবি, মনে রাখতে পারবি। ইম্প্রোভাইজেশন ফাইনাল রিডিং আমি করে দেবো, কিভাবে কি করতে হবে আমি সাজিয়ে দেবো, ঠিক আছে? আচ্ছা, নবরূপে মহানগর কলকাতা। হ্যাঁ, এই মানে মহানগর কলকাতার এই যে নীলবাতি লালবাতি ট্রাইডেন্ট স্তম্ভ, নতুন রাস্তাঘাট ফ্লাইওভার, বুঝতে পারছি। লন্ডন এটা পজিটিভ ওয়ে, লন্ডন ইজ নট আ ক্রিটিক্স ওয়ে, মানে লন্ডন করতে পারেনি বলে তাকে নিয়ে উপহাস করে না, লন্ডন করেছে তো এখানে সবকিছু পজিটিভ, বারবার করবি না। লন্ডনকে বলতে হবে যে আমরা লন্ডনের মতন একটা ভাইবস পাচ্ছি, করেছে বিগ বেনের মতন, যে নিউ টাউন ওখানে ঘড়ি ঘর করে দিয়েছে। হ্যাঁ, পজিটিভিটি, ঠিক পজিটিভিটি, কোনো ক্রিটিক্স হবে না, কোনো সমালোচনা হবে না, সবটাই পজিটিভিটি, যে কিভাবে কলকাতা লন্ডন হয়ে গেছে, ঠিক আছে? দেশের যুব সমাজ ভাবনায় ও ভাষায়, দেশের যুব সমাজ ভাবনায় মানে কি, দেশের যুব সমাজ এখন কি ভাবছে, রিল, ইনস্টাগ্রাম, ফেসবুক, আর তাদের ভাষা কি হয়ে গেছে কদর্য, এবং তারা এখন ইউটিউবে এবং এই চ্যাটিং ভাষা হয়ে গেছে। টু ইউ, হ্যাঁ হ্যাঁ হ্যাঁ, টু ইউ মানে কি, টু আর ইউ মানে দুই ইউ, টু ইউ আর লেখে না, তাই না? বুঝতে পারলাম, এটাই তো ভাষা। হ্যাঁ, টু ইউ, যে আমরা কজ, বিকজ হয়ে গেছে বিকজ আর নেই, বুঝতে পারলাম? তো এই যে চ্যাটিং এর ভাষা, এখনকার দেশের যুব সমাজের ভাষাটা কি, চ্যাটিং এর ভাষা, তারপরে বিভিন্ন হিপ হপ টাইপের ভাষা। সেই যে তুই যে তোর সম্যক জ্ঞান আছে, তুই একটা জাজ, তোর সমাজ সম্পর্কে সম্যক জ্ঞান আছে, সেটাও তো আমায় দেখতে হবে। শুধু আইন জানলে হবে নাকি, সমাজ সম্পর্কে তোমাকে জানতে হবে। তুমি ভার্সাটাইল, তবে তুমি 1.5 লাখ টাকা মাইনে পাবে, সামনে গাড়ি পাবে, পাইলট কার পাবে, সামনে হো হো করে লালবাতি ঘুরবে, প্রোটেকশন পাবে, তোমার বাড়ি জজের বাড়ি বলে লেখা থাকবে, সারা পাড়ার লোক, আত্মীয় স্বজন, বন্ধু বান্ধব, পুরো পাড়ার লোক সবসময় তোষাই বসাই করবে। আমরা কি করি, ফেসবুকে একটা পোস্ট করি, কেন করি? হ্যাঁ, কতগুলো লাইক পাবো, কতগুলো শেয়ার পাবো, কতগুলো কমেন্ট পাবো, তাই তো? একটা ছবি একবার পোস্ট করলাম, হয়ে গেল, গল্প শেষ। আর পরের দিন আবার কি পোস্ট করবো, মানে রোজ লাইক কমেন্ট পোস্ট পেয়ে আমি নিজেকে ভাবছি খুব হিরো, নিজেকে হাইলাইটেড করে রাখতে চাইছি। আর এখানে যখন জাজ হয়ে যাবো, প্রত্যেকদিন বাড়ি থেকে বেরোবো, প্রত্যেকদিন লাইক কমেন্ট শেয়ার, মানে অল টাইম আমি বাঁচবো ওই জগতে, যে জগতে আমি বাঁচতে চাইছি, ফেসবুকে। সেটা আমার প্রতি সময় আমি বেঁচে থাকবো আমার এই সাফল্যের মধ্যে। আমি যদি একবার জাজ হতে পারি, আমার আর দরকার হবে না ফেসবুকে কোনো জাজকে দেখেছিস ফেসবুক পোস্ট করতে, কোনো অ্যাচিভারকে দেখেছিস ফেসবুকে পোস্ট করতে, কেন পায় না? কারণ তারা অলরেডি ওই এনজয়মেন্টটা পাচ্ছে, আমরা পাই না ওই পপুলারিটিটা। ওই পপুলারিটিটা পাওয়ার জন্য আমরা 24 ঘন্টা ফেসবুক, ইনস্টা, রিল এইসব করে বেড়াচ্ছি, যাতে আমরা ওই পপুলারিটিটা পাই। মানুষ আমাদের হেভি বলবে, ভালো বলবে, কমেন্ট করবে, তাই তো আমাদের ভালো লাগবে। এইসব বোকামি। যাই হোক, তাহলে 30 নম্বরের প্রবন্ধ আমরা 3টে করে ফেলবো, ঠিক আছে? বাহ বাহ বাহ, একটা পেপার শেষ করতে, বুঝতে পেরেছিস, 1 সপ্তাহ মাথা খারাপ হয়ে যাবে। তোরা ফাঁকি ভাবছিস জুডিশিয়াল চুটকি মেরে পুটকি মেরে হয়ে যাবে। হ্যাঁ, আত্মসোজা। আচ্ছা, আমরা হিন্দি আর নেপালি গেলাম না, কারণ এখন আমাদের ক্লাসে কোনো হিন্দি বা নেপালি স্টুডেন্ট নাই। আমরা নেপালি আর হিন্দিকে এগিয়ে যাচ্ছি। চলে এসছে তখনকার দিনের কোশ্চেন, দেখ 2018 প্রিন্টও হয়নি, বেটা পুরো পাতি টাইপ রাইটিং করেছে, দেখেছিস? অরিজিনাল কোশ্চেন টাইপ রাইটিং এ কোশ্চেন, বুঝলি? টাইপ রাইটার, বুঝতে পারছিস তো? ঠেকাঠাক। চলো, তাহলে আমাদের এখানে কি আসছে, জেনারেল নলেজ। দেখো আমাদের কিরকম কাঁপিয়ে দেবে, জেনারেল নলেজ আমাদের পুরো কাঁপিয়ে দেবে, শেষ করে দেবে। কেন বলছি ভালো করে দেখো, আমরা যাই জেনারেল নলেজে 3 ঘন্টা 100 নাম্বার। কি দেওয়া আছে, if the question attempted are in excess of the prescribed number, only the questions attempted first, মানে আমরা যদি 3টে করতে বলে যে আমরা 4টে লিখে দিয়েছি, সেক্ষেত্রে আমরা যেটা প্রথমে 3টে লিখবো, সেই প্রথমে 3টে কাউন্টিং হবে, পরেরটা কাউন্টিং হবে না, ইগনোরিং করা হবে। বাংলা ভাষায় বা ইংরেজি ভাষাতেই লিখতে হবে, যত আর বাকি ভাষায় যদি না লেখার তোমাকে অনুমতি দেওয়া থাকে বা তুমি অ্যাপ্লাই না করে থাকো। গ্রুপ হের কোশ্চেন আলাদাভাবে পার্টে লিখতে হবে, এই যে লিখে দিয়েছে, ভালো করে দেখে নাও। সেপারেট আনসার বুকস টু বি ইউজড, মানে গ্রুপ এর জন্য আর গ্রুপ বির জন্য দুটো আলাদা আনসার বুক দেবে, ঠিক আছে? ইন কেস আ ক্যান্ডিডেট রাইট আনসার টু কোশ্চেন বি টা এতে, এটা বিতে, বুঝতে পারলাম? দিল এ, তুই এই যে গ্রুপ এ টা লিখে দিলি, গ্রুপ বি এর অ্যানসার বুকে দুটো অ্যানসার বুক দেবে, এ ক বি ক। হ্যাঁ, এবার তুই এতে বিটটা লিখলি, বিটটা এতে লিখলি, কি হবে?
পুরো গঙ্গার কালীঘাটে ভাসিয়ে দেবে। ঠিক আছে? আচ্ছা, 12:30 করে 4টে কোশ্চেন দেখতে পেয়েছো? 12:30 করে 4টে কোশ্চেন দেখতে পেয়েছো? কটা লিখতে হবে? 4টে। কটা দিয়েছে? 7টা। বলো কি কি দিয়েছে? ডিসকাস দ্য মেইন ফিচার্স অফ ইন্ডিয়াস লুক ইস্ট অ্যান্ড অ্যাক্ট ইস্ট পলিসি, যেটা নরেন্দ্র দামোদর দাস মোদী, তাই তো? এ সম্পর্কে 3 লাইন লিখতে পারবি কেউ? তোদের পুরো কলেজ লিখতে পারবে, তোদের পুরো ব্যাচ লিখতে পারবে? পারবে কেউ? প্রিপেয়ার না থাকলে তাহলে গাড্ডা কোশ্চেনে ভাবছি শুধু ল আর বেয়ার অ্যাক্ট পড়ে গিয়ে তুই ফাটিয়ে দিবি। এটা একটু দেখে রাখিস, এটা এখনো আসতে পারে, কারণ এগুলো যে কোনো মুহূর্তে আসতে পারে, কারণ এখনো পর্যন্ত এটা অ্যাক্টিভিটি মানে আছে, 2018-তে হলো, এখনো চলছে। রাইট আ নোট অন প্যারিস ক্লাইমেট এগ্রিমেন্ট। প্যারিস ক্লাইমেট এগ্রিমেন্ট আসার চান্স খুব বেশি নেই, কারণ ডোনাল্ড ট্রাম্প এসে এগুলো সব ধুসিনাস করে দিয়েছে। তবু একবার প্যারিস ক্লাইমেট এগ্রিমেন্টটা পড়ে রাখবি, একটুখানি লিখে রাখবি, বাই চান্স যদি বাংলায় বা ইংরেজিতে বাই চান্স যদি রিপিট হয় যেন মিস না যায়। এগুলো এক্সেসিভ প্রেসার। আমরা যখন 1991 পর্যন্ত যাবো, সেখান থেকে কিছু কিছু নেবো, কিছু কিছু বাদ দেবো। প্রত্যেক সাল ধরে ধরে 91 পর্যন্ত যাবো, 90 পর্যন্ত আমরা কোশ্চেন ডিসকাস করবো। ঠিক আছে? এবারে তাহলে রাইট নোট অন প্যারিস ক্লাইমেট এগ্রিমেন্ট আমরা যেটা আছে এটা একটু লিখবো। আচ্ছা, ডিসকাস কজ এন্ড এফেক্টস এমার্জেন্সি শ্রীলঙ্কা ডিক্লেয়ার্ড অন 6 মার্চ 2018। এটা আর এখন করার দরকার নেই, এটা বাদ দিয়ে দাও। ঠিক আছে? এটা কাটিয়ে দিয়ে দাও, কাটা করে দাও, কাটা। ঠিক আছে? যে 3 নম্বরটা করতে হবে না। ডিসকাস সিপিএন ইউএমএল সিপিএন মাওয়িস্ট মার্জার ইন নেপাল, এটাও কেটে দাও, এটা এখন আর দরকার হবে না। রাইট নোট অন মেরিন স্যাংচুয়ারি অফ প্যাসিফিক আইল্যান্ড নেশনস, এটা অলওয়েজ মানে রাখতেই পারে, মানে একেবারে আননোন এন্ড আনকমন, বাট আসতেই পারে। ঠিক আছে? কমেন্ট অন লস্ট সিটি অফ আলেকজান্ডার দ্য গ্রেট অ্যাজ ডিসকভার্ড ইন ইরাক। বুঝতে পারছিস? মানে কোনো মা বাপ নেই এই টপিকে। হ্যাঁ, কোন দিন কোন খবরের কাগজে দেখেছিল টপিকটা? পরীক্ষক টপিকটাকে তুলে দিয়ে দিয়েছে। বুঝতে পারছিস? পারলে একবার চোখ বুলিয়ে নিবি, এগুলো মানে মাথা খারাপ হয়ে যাবে এইরকম ডিপে যদি আমাদের টপিক করতে হয়, কিন্তু তবু ছাড়া উচিত নয়। এইবারের পরেরটা কিন্তু ফাটাফাটি। এই ডিসকাস রোহিঙ্গা ইস্যুস উইথ রেফারেন্স টু বাংলাদেশ এন্ড মায়ানমার ইনিশিয়েটিভ, মানে এখনো পর্যন্ত ভারতবর্ষের রাজনীতিতে রোহিঙ্গা ইস্যু রয়েছে, ভারতবর্ষের রোহিঙ্গা রয়েছে, দিল্লির ইলেকশনেও রোহিঙ্গা ইস্যু কাজ করেছে। অতএব রোহিঙ্গা ব্যাপারটা পুরোটা ডিল করতে হবে এবং এই রেসপেক্টে এটাকে কিন্তু করতে হবে। তাহলে আমরা এখানে 7টার মধ্যে মোটামুটি 3টে নিলাম সিরিয়াসলি, বাকি 4টেকে আমরা 3টে নয় 1-1টা নিলাম, 2-1টা নিলাম, আর 5-1টা নিলাম, আর 7-1টা নিলাম। কিন্তু 6 আর আমি 4 একদমই দরকার নেই, 3-4 একটুখানি, 3 আর 4 একদমই দরকার নেই। হ্যাঁ, কিন্তু 6টা একটু পড়ে রাখতে হবে। ঠিক আছে? আবার গ্রুপ বি চলে এসছে। এই তো বল, এখান থেকে কটা পারবি? ওখান থেকে একটাও পারতিস না? তোরা জানি জুডিশিয়াল। এই জন্য বলি, লোকে ভাবে জুডিশিয়াল কি, জুডিশিয়াল মানে তো পরীক্ষা করে ফাটিয়ে দেবো। নে এবার ফাটা। হাউ মেনি ডিপার্টমেন্টস আর দেয়ার ইন মিনিস্ট্রি অফ হিউম্যান রিসোর্স ডেভেলপমেন্ট? জানিস হিউম্যান রিসোর্স ডেভেলপমেন্টে কতগুলো ডিপার্টমেন্ট আছে? এবার এখানে দেখ, প্রত্যেকটাতে দেওয়া আছে 4টে করে, মানে কি এর 8-1টা যদি ধরিস, মানে আনসার এনি 5 কোশ্চেন, 8-1টা ধরা মানে তোকে 5টাই নামাতে হবে। Why was the National Awards to Teacher instituted in India? What is the central scheme of the North East Indian? দেখ, আমি তোকে বলছি এখানের এ আর বি এর দরকার হবে না। ঠিক আছে? করতে পারলে ভালো, নিঃসন্দেহে পড়তে পারলে ভালো। ঠিক আছে? কেন ন্যাশনাল অ্যাওয়ার্ড টিচার্স ইনস্টিটিউট করেছিল, মানে ইন্ডিয়াতে কেন শিক্ষকদের সম্মান দেওয়া শুরু হয়েছিল, করলে করতে পারিস। যেটা 8-এর বি, ঠিক আছে, 8-এর এটা দেখে রাখতে পারিস, কিন্তু 8-এর সিটা করতেই হবে। ওই দেখ 8-এর ডি, হোয়াট ইজ দ্য পারপাস অফ শিক্ষাশ্রী স্কিম, ওখানে কন্যাশ্রী জেনে এলো, এখানে এসে শিক্ষাশ্রী দিয়ে দিল। বলেছিলাম যে সব কটা স্কিম করে রাখবি, এই যে ওখানে দিয়েছে কন্যাশ্রী, ওখানে দিয়েছিল, এখানে শিক্ষাশ্রী দিয়েছে, আবার এখানে আবার কন্যাশ্রী দিয়েছে।
তাহলে কন্যাশ্রী শিক্ষাশ্রী মানে ওই পুরো মাঞ্চটা করতে হবে, ঠিক আছে? তাহলে আমরা শিক্ষাশ্রী কন্যাশ্রীটা করবোই করবো, আর ইস্ট ইন্ডিয়ান ইন্ডাস্ট্রিয়ালাইজেশনটা করবো, ন্যাশনাল অ্যাওয়ার্ডসটা করতে পারি। আচ্ছা, এবারে আবার ব্রিফ নোট, মানে এটা আবার ছোট এসে হবে 150 নম্বরে, ঠিক আছে? দা মেকং গঙ্গা কোঅপারেশন, কিছু লিখতে পারবি না। তারপরে ব্রিক্স, হ্যাঁ ব্রিক্স সামিট হয় না, ব্রিক্স সামিট, ব্রেক্সিট সামিট, ঠিক আছে? এগুলো এক একটা দেশ, এক একটা ব্রাজিল, রাশিয়া, ইন্ডিয়া, চায়না, সাউথ আফ্রিকা, এই ব্রিক্স এর ফুল ফর্ম, বুঝতে পারলাম? তো এই ব্রিক্স এর মানে কি, ব্রিক্স কবে হয়, কোথায় হয়, ব্রিক্স এর হেডকোয়ার্টার কোথায়, ব্রিক্স এর কি কি অনুষঙ্গ দেশ, ব্রিক্স এর অবজেক্টিভ কি, ব্রিক্স কেন হয়েছিল, ব্রিক্স কি করে, পুরোটা লিখতে হবে। ব্রেক্সিটও তাই। ইন্ডিয়ান ওশিয়ান রিজিয়নের কি কি ইকোনমিক্যাল পার্সপেক্টিভ, ইন্ডাস্ট্রিয়াল পার্সপেক্টিভ, ডিফেন্স পার্সপেক্টিভ, জিওলজিক্যাল পার্সপেক্টিভ, এবং ইন্ডিয়ান ওশিয়ান কিভাবে ভারতের সুরক্ষা, অর্থনীতি, বাণিজ্য, জিওপলিটিক্যাল সিনারিওকে প্রভাবিত করে, সেটা লিখতে হবে। ইন্ডিয়ান ওশিয়ান রিজিয়ন মানে ভারতের, মানে ভারত মহাসাগরের যে উপকূলটা, ভারত মহাসাগর, আরব সি নয়, ঠিক আছে? ইন্ডিয়ান সি কোন দিকে আছে বোঝা যাচ্ছে, ম্যাপ দেখতে হবে, সেই দিকেরটা আমরা যেন পুরো সমুদ্রটা নিয়ে না বলে দিই। আরবিয়ান সি, ইন্ডিয়ান ওশিয়ান দুটো কিন্তু আলাদা আলাদা, ইন্ডিয়ান ওশিয়ান আলাদা, আরবিয়ান আলাদা। মানে ভারতকে যদি খাড়ির দিকে দেখিস, দুদিকে দুটো আছে, একটা আরবিয়ান একটা ইন্ডিয়ান, তো আমরা ইন্ডিয়ানের দিকটা লিখবো। তাহলে এখানে প্যারালালি আমরা আরবিয়ানটাও করে রাখলে ভালো। এই একই কোশ্চেন তো পাল্টে দিয়ে দিতে পারে, আরবিয়ান সি রিজিয়ন, ইন্ডিয়ান ইম্প্যাক্ট অফ আরবিয়ান সি ইন ইন্ডিয়া দিয়ে দিতে পারে। তাহলে আমরা যখন বাঁ দিক করছি, ডান দিকটা করে নিতে হবে। কত পড়তে হবে, শুধু বেয়ার অ্যাক্ট করলে হবে না মা, শুধু ল করলে হবে না মা, জুডিশিয়াল এমন এত সোজা কথা নয় মা। ভাবো না যে শুধু বেয়ার অ্যাক্ট স্যার এতদিন বলে এসছে, বেয়ার অ্যাক্টের উপরে নিলাম আর আমার হয়ে গেল, আর আমি ফাঁকি মেরে মেরে কলেজ আড্ডা মারছি। বলো ইউআইটিএআই মানেটা কি, এটা মানে কি বলো, বল পিঙ্কি, নাকি নাম তোর প্রীতি, বল রে। কলেজ পারবি, পারলি না তুই বল। ইউআইডিএআই মানেও পারলি না রে, ইউনিক আইডেন্টিফিকেশন অথেন্টিকেশন, যেটা আমাদের আধার কার্ড। হ্যাঁ হ্যাঁ, তোদের কি যে হবা বাবা, সবারই এমনই অবস্থা। চলো পরেরটা, হোয়াট ইজ দ্য ক্যাবিনেট বিল ফর অ্যালাউইং এনআইএ টু প্রুভ হিউম্যান ট্রাফিকিং? কোন ক্যাবিনেট বিল ন্যাশনাল ইনভেস্টিগেশন এজেন্সি এনআইএ কে হিউম্যান ট্রাফিকিং ব্যাপারে পারমিশন দিয়েছে? বোঝা গেল, করে রাখবি, এটা যে কোনো সময় আসতে পারে। নির্ভয়া ফান্ড করতে পারিস, নির্ভয়া ফান্ড মানে ওই যে আমাদের এর জন্য হয়েছিল, সব বাসে টাসে এটা লাগাতে হবে, ওই লাগাতে হবে, মানে মেয়েদের সুরক্ষার প্রসঙ্গে করে রাখতে পারিস, আসতে পারে। ডিসকাস ইলেকটোরাল বন্ড স্কিম, এখন ইলেকটোরাল বন্ড স্কিম আর আসবে না, মানে ইলেকটোরাল বন্ডের যে স্ক্যামটা বেরিয়েছে সুপ্রিম কোর্ট থেকে, আমাদের রায় হয়েছে এটা আনকনস্টিটিউশনাল। ইলেকটোরাল বন্ড ইজ আ আনকনস্টিটিউশনাল, অসাংবিধানিক, এবং এটাকে ভেঙে দেওয়া হয়েছে, ইলেকটোরাল বন্ডকে ডিসম্যান্টেল করে দেওয়া হয়েছে। সেই ব্যাপারটা কিন্তু তোদের জানতে হবে যে ইলেকটোরাল বন্ড কি ছিল, ইলেকটোরাল বন্ড কি, এবং ইলেকটোরাল বন্ডকে কি করে ভেঙে দেওয়া হলো, বা সুপ্রিম কোর্টে ইলেকটোরাল বন্ড সম্পর্কে কি রায় দেওয়া হয়েছে। বুঝতে পারলাম? হ্যালো স্যার, এটা দিল স্যার। রাইট অন মহানদী ওয়াটার ডিসপুট, এ চিরকালের করতেই হবে, এরাও অফবিট দিলে পারে, সুন্দর সুন্দর। তারপরে বেঙ্গালুরু বেস্ট ইন ল, মানে এটা হচ্ছে সেই বেঙ্গালুরু বেস্ট ওয়াটার ল এর গল্প, এটা না করলেও চলবে, ঠিক আছে? হ্যাঁ করতেই হবে। Which two states of India first passed the bill awarding death penalty for rape of girls below the 12 years of age? Write a brief note on India's first women railway station. এগুলো জিকে কোশ্চেন, মানে জাস্ট তোকে একটা করে উত্তর লিখে দিতে হবে, আনসার এইটা, আনসার এইটা, আনসার। এই জিকে কোশ্চেন গুলো রেডি করে নিবি, ঠিক আছে? বুঝতে পারলি? আগে হলে 10 বছর আগে হলে আমাকে লিখিয়ে লিখিয়ে দিতে হতো, এখন গুগল দাদার এতে এখন আর আমাকে লিখিয়ে দিতে হবে না, যেটা পারবি না আমি লিখিয়ে দেবো। বুঝতে পেরেছিস?
নইলে আগে আমাকে প্রচুর খাটতে হতো, এখন গুগল চ্যাট জিপিটি এসে আমাদের অনেক উপকার করেছে, এআই এগুলো ইউজ করতে জানিস তো বাস। Discuss the following with reference to socio-economic development in India. স্বতন্ত্র সৈনিক সম্মান যোজনা, এইসব যোজনাগুলো আছে, এগুলোর জন্য একটা বই পাওয়া যায়। ডিএভিপি তে চলে যাবি, ডিএভিপি হচ্ছে তোর কেসি দাসের পাশে ওই আমাদের ওইখানে ইন্ডিয়ান আমাদের ডিপার্টমেন্ট অফ পাবলিকেশন ডিভিশন আমাদের ধর্মতলায় কেসি দাসের পাশে এর শোরুম আছে, বা এখন অনলাইনেও পাওয়া যায়। ডিএভিপির দেখবি ইন্ডিয়া 2025 একটা এরকম ম্যানুয়াল বুকটা বই দেবে, ওটা আইএস আইপিএস যারা পড়ে আমার কাছে তাদের ওটা কিনতে হয়। ডিএভিপি তুই এটা অনলাইনেও কিনতে পারিস, যে ডিএভিপির ইন্ডিয়া 2025 বুঝতে পেরেছিস। আর ওটা যদি কেসি দাসের পাশে চলে যাস, ওখানে ওই শোরুম আছে ডিএভিপি, ওখান থেকে তো এমনি কাজিগার পেয়ে যাবে। আর একটা আছে, সেটা হচ্ছে তোর কুরুক্ষেত্র ডিএভিপি, এই ম্যাগাজিন দুটো কেন, নইলে এগুলো পারবি না। কুরুক্ষেত্র ম্যাগাজিন আর একটা হচ্ছে যোজনা ম্যাগাজিন, দুটোই বাংলাতেও বেরোয়, ইংলিশেও বেরোয়, হিন্দিতেও বেরোয়, বাংলাও বেরোয়, ঠিক আছে। এটা ওই ডিএভিপির দেখবি ওয়েবসাইট আছে, ওখান থেকে তুই বাড়িতে সাবস্ক্রিপশনও করে নিতে পারিস, বাড়িতে বাইক পোস্ট চলে আসবে, রোজ ম্যাগাজিন, প্রত্যেক মাসে মাসে একটা ম্যাগাজিন বেরোয়। সব এই সব এসে ফেসে ফাটি আইএস এর যত এসে লাগে, আইএস আইপিএস এর সিভিল সার্ভিসেস সব, মানে যারা সিভিল সার্ভিসেস অ্যাপ্লাই করে এরকম, বা ডব্লিউবিসিএস অ্যাপিয়ার করে, ডব্লিউবিসিএস আইএস আইপিএস অ্যাপিয়ার যা করে এটা তারই স্ট্যান্ডার্ডে, মানে এই পেপারটা, এই জিকে বাংলা ইংরেজি এটা পুরো আইএস আইপিএস বা ডব্লিউবিসিএস এর স্টাইলে। তো এখানের জন্য ওই তোর কোনো কুরুক্ষেত্র আর যোজনা এই দুটো ম্যাগাজিন কিন্তু ইমিডিয়েট বুক করা, বুঝতে পেরেছিস। ফিউগিটিভ ইকোনমিক অফেন্ডার বিল 2018, ঠিক আছে। ইউনিয়ন ক্যাবিনেট অ্যাপ্রুভাল ফর রিলিফ প্যাকেজ ফর টেলিকম সেক্টর 2018, ঠিক আছে। পিএমইজি, ঠিক আছে, এটা এখন হচ্ছে কিন্তু এমএনআরএগা। পিএমইজি এটা মানে প্রধানমন্ত্রী এমপ্লয়েড গ্যারান্টি স্কিম, 2018 ছিল, এখন এটা হয়ে গেছে মহাত্মা গান্ধী ন্যাশনাল রুরাল এমপ্লয়েড গ্যারান্টি স্কিম, বুঝতে পারলাম, মানে পিএম নারেগা আর কি, পিএম মানে মানরেগা নারেগা এক একবার তো নাম চেঞ্জ হয়েছে, সেটাই। এবারে হচ্ছে চিট ফান্ড অ্যামেন্ডমেন্ট বিল 2018, কি তোর কিছু অসুবিধা হচ্ছে তাহলে এখন চঞ্চল কেন? দ্য চিট ফান্ড অ্যামেন্ডমেন্ট বিল 2018, ঠিক আছে, বুঝাতে পারলাম। এগুলো একটা পাচ্ছিস, এই পেপারটা যদি তোকে আজকে কোশ্চেন পেপার দিয়ে দিত পরীক্ষায়, কি পেতিস এখানে? পুরো একটা বড় হালুয়া পেয়ে চলে আসতিস কম্পালসারি পেপারে, হ্যাঁ, 300 পুরো শূন্য। আচ্ছা, রাইট ব্রিফলি অন বাহাদুর শাহ জাফর, লিখতে পারবি? ইন্দিরা গান্ধী, উইলিয়াম ডোনাল্ড ক্যামেরন, ডোনাল্ড জন ট্রাম্প, এগুলোর উপর লিখতে পারবি? এই যে এখনো আবার ট্রাম্প এসে গেছে, ডোনাল্ড ট্রাম্প এখন এসে গেছে, 2018 ছিল, এই জন্য তখন দিয়েছিল, এখন এসছে আবার দিতে পারে বেটার সম্পর্কে। এই সবই বলা উচিত হয় আমেরিকার প্রেসিডেন্ট সম্মান, সরি মহামান্য আমেরিকার রাষ্ট্রপতি ডোনাল্ড জন ট্রাম্প, হ্যাঁ আসতে পারে। আর ইন্দিরা গান্ধী সবসময় ইম্পর্টেন্ট, বাহাদুর শাহ জাফর ইম্পর্টেন্ট, এরকম প্রচুর মানুষের জীবন কাহিনী জানতে হবে। কেন? তুই জাজ, তোকে পড়তে হবে, মানুষ সম্পর্কে জানতে হবে, কে কেমন, তুই জাজ, হ্যাঁ, তোকে ছেড়ে কথা বলবো না, শুধু বেয়ার অ্যাক্ট পড়ে ভাবো না জাজ হইয়া যাবে না। এইবার এসে গেছে সুন্দর করে 2018 সিভিল প্রসিডিওর কোড চেঞ্জ হয়নি, সিপিসি এবারেও আছে, ওবারেও থাকবে, 3 ঘন্টা 100 মার্কস। নাও শুরু করো। The law of civil is an adjective law to facilitate justice and further its ends. A quotation in the light of the statement discuss the distinctions between substantive law and adjective law. বোঝা গেল? কোশ্চেনটা 5 করে দুটোতে লিখতে হবে, মানে সাবস্টেন্টিভ ল, অ্যাডজেক্টিভ ল, 5 করে লিখে নিয়ে আসবে, তাহলে বোঝা গেল? Discuss the changes which have been made to the Code of Civil Procedure by CPC Amendments Act 1990 থেকে 2002, বোঝা গেল? হ্যাঁ,
এবার আইনে পড়াশোনা করে এগুলো লিখে লিখে আনতে হবে, এটা 10 নাম্বার কিন্তু বড় করে সুন্দর করে গুছিয়ে লিখে নিয়ে আসবে। এরকম অনেক কোশ্চেন আমি পাঠিয়েছি তোমাদের, মনে আছে? সেগুলো করনি বলে এখন করে ভাছো, নইলে পারবে। এইটা লিখে আনবে, আমি চেক করবো বসে বসে একদম ধরে ধরে। ডিসকাস দ্য কনসেপ্ট জুরিসডিকশনস আন্ডার সেকশন 9 অফ দ্য কোড অফ সিভিল প্রসিডিওর, এখনো আছে সিপিসি, এটা লিখতে হবে। State the distinctions between absence of jurisdictions and the enormous exercise of the jurisdiction, এগুলো বলার কিছুই নেই। Explain the doctrine under section, এটা ইজি কোশ্চেন আছে। Write short notes on the following, এইগুলো একটুখানি ট্রিকি, কিন্তু একটুখানি মন দিয়ে লিখতে পারলে ভালো। এই ডিক্রি এন্ড অর্ডার কি, রিজেকশন অফ ক্লেম কি, ভয়েড জাজমেন্ট কি, বেঞ্চ কি, বুঝতে পারছো? এগুলো নিয়ে আমি বেশি ঘাটছি না, যেহেতু এগুলো আমাদের লয়ের 24 ঘন্টা আমরা চচ্চড়ি করছি। এইটা আমরা শুধু কোশ্চেন গুলো একবার দেখে নিচ্ছি। এবার গ্রুপ বি থেকে আবার 5খানা লিখতে হবে। ক্যাভেট কি, ক্যাভেটার কে, ডিউটিস কি, রাইটস অফ দ্য ক্যাভেটার, বুঝতে পারছো তো? হ্যাঁ, ক্যাভেট কি, পিটিশন কি। আচ্ছা, তারপরে দ্য পারপাস অফ ইনহেরেন্ট পাওয়ার্স অফ কোর্ট ইজ টু বি অ্যাচিভ দ্য এন্ড অফ দ্য জাস্টিস এলিমিনেট দ্য অ্যাবিউজ প্রসেস অফ দ্য কোর্ট, ডিসকাস। আচ্ছা, ডিসকাস দ্য স্কোপ অ্যাম্বিট। এর মধ্যে কোনটা লিখতে পারবি না সেটা আমাকে বল, কোনটা লিখতে একদম পারবি না দেখে নে। এখানে যা যা কোশ্চেন দিয়েছি কোনটা লিখতে পারবি না একদম দেখে নে, আস্তে আস্তে করে পড়, আমি কোশ্চেনটা দাঁড় করিয়ে রাখছি। এই ডিক্রি এন্ড অর্ডার, রিজেকশন এন্ড প্লেন এন্ড ফরেন জাজমেন্ট, মেন্স প্রফিট আমি ছেড়ে দিলাম। গ্রুপ বি দাঁড় করিয়ে দিয়েছি, দেখে নে। আচ্ছা, তোদের কাছে তো কোশ্চেন দেওয়া আছে, হ্যাঁ? The purpose, inherent powers of court is to achieve the end of the justice. যদি পারপাসটা কি, যদি inherent powers of the court, কোর্টের যে পাওয়ার, যদি achieve the end of justice and to eliminate the abuse of the process of the court, এইটার মানে বাংলাটা আগে বোঝ কি বলছে। মোদ্দা কথা, ন্যায় বিচারের প্রতিষ্ঠা করা এবং ক্ষমতার অপব্যবহারকে কিভাবে রোধ করা যায় সেটা আইনের ভাষায় তোমাকে ব্যক্ত করতে হবে। তুমি যদি বাংলায় আনসার করো বাংলায় বলবে, ইংলিশে বললে ইংলিশে বলবে, ঠিক আছে? আর কোন কোশ্চেনটা বুঝতে পারছিস না? দেখ, একটা করে কোশ্চেন দেখে নে। তোরা দেখছিস? সবাই দেখছিস? আচ্ছা, আমাকে তো আবার আনসার কি বলতে হবে রে, আমাকে পরের ক্লাস বলতে হবে। আমি তাহলে এই কোশ্চেন গুলোতে আর সময় নষ্ট করছি না, এটা তোদেরকে দেখে নিয়ে আমার ফোন করে দিস বা বলে দিস স্যার কোনটা অসুবিধা আছে। এর মধ্যে এই দেখ, আজকে আমরা এই লয়ের এই করতে এখনই ঢুকবো না, আগে বাংলা ইংরেজিটা করে আনবো নেক্সট উইকে, হ্যাঁ? আর এখান থেকে দুটো দুটো করে কোশ্চেন করে আনবো, ঠিক আছে? মানে কি বলতো, হ্যাঁ, এখান থেকে মনে কর তুই আগে তো আমরা এটা শেষ করছি, এরপরে আমাদের যে কোশ্চেন আছে সেটাও শেষ করব, সেগুলো আলাদা করে দেবো। গ্রুপ এ থেকে তুই 1-2 লিখে নিয়ে আয়, আর গ্রুপ বি থেকে 6টা 7টা লিখে নিয়ে আয়, ঠিক আছে? আচ্ছা, এবারে সিআরপিসি, সিপিসি, আইপিসি এটা আমি দিচ্ছি, একটা এ, ওই 1-এর এ আর বি লিখে নে, 1-এর এ আর বি, ভেরি সিম্পল। কারণ এটা সিলেবাসে থাকবে কি থাকবে না আমিও এখনো শিওর নই, কিন্তু এই 6-এর দাগের এই প্রত্যেকটা কিন্তু খুব ইম্পর্টেন্ট। 6-এর দাগেরটা কিন্তু করে আনবি, লিখে রাখ, 6-এর দাগ করতেই হবে, বাকিটাও করতে হবে। তাহলে পরে করবো ছেড়ে দে, সিরিয়ালি করে আসবো, ঠিক আছে? নইলে পরে ঘেটে যাবো। 1-এর এ বি করে নেবো, তারপরে সব দেখে নিচ্ছি। আচ্ছা, এইখানে এবার দেখ গ্রুপ বি, গ্রুপ বি তে সব খিচুড়ি করে দিয়েছে, ঠিক আছে? গ্রুপ বি তে সব খিচুড়ি করা আছে, ওখান থেকে একটা করবি। হ্যাঁ, সিআরপিসি আইপিসি থেকে দেখ, পুরো গ্রুপ বি তে পুরো ঘেটে ঘন্ট করে রেখেছে। কত কোশ্চেন দেখেছিস? মানে সিআরপিসি, সিপিসি, আইপিসি এই তিনটে, সিপিসি তো থাকবেই, সরি, সিআরপিসি, আইপিসি আর এভিডেন্স,
এই তিনটে পুরনো নতুন পরীক্ষার সিলেবাসে রাখবে না বিএনএস বিএনএসএস আর বিএসএ দিয়ে অল্টার করবে, আমি বুঝে উঠতে পারছি না। আমার মতে তো রাখবেই রাখবে, কিন্তু অল্টার করে দিলে খাটনিটা বেশি হয়ে যাবে যদি ডিলিট করে দেয়। আর যদি রেখে দেয় তাহলে আমাদের খাটনিটা ঠিকই থাকবে। কি করবো, খাটবো না ডিলিট করে রেখে দেবো? এখন এটা খেটে রাখি, এটা মনে হয় না সিলেবাস থেকে বাদ করবে। তোদের কি মনে হয় সিলেবাস থেকে বাদ করতে পারে এত তাড়াতাড়ি? 2023 সবে রাইট হয়েছে, আর কত মামলা পুরনো হয়ে পড়ে রয়েছে। একটা দুটো পরীক্ষা আরামসে হবে, নইলে যা যেহেতু তো সব ভুলে যাবে। যারা পুরনো এতে মামলা খেয়ে বসে আছে, 5 বছরের পুরনো মামলা। সিআরপিসি আইপিসি আমরা করতে থাকি, যদি নোটিফিকেশনে বলে যে নেই, আমাদের পক্ষে ভালো, রিভিশন করতে হবে, চাপটা কমে যাবে দুম করে 3টে। হ্যাঁ, ও বাবা সিলেবাস দেবে। হ্যাঁ, যেদিন বেরোবে ওই দিনই নোটিফিকেশন বসিয়ে দিয়ে দেবে, বেরিয়ে যাবে 3 মাসের মধ্যে হবে। দাঁড়া, এটা একবার আমি পিএসসি তে যাবো, পিএসসি তে গিয়ে জিজ্ঞেস করে আসবো। কিন্তু যে কেউ বলবে তো সব মুখোমুখি বলবে, যা বলবে সেটা আদৌ হবে কিনা তার ভরসায় জুয়া খেলেও তো লাভ নেই। মানে বলে দিলে হ্যাঁ রে হবে, এটা চলে করবে, তারপরে দেখলাম হঠাৎ কোথায় কবে মিটিং হয়েছে, না রাত হইলে চাপ হবে, ইন্ডিয়া বাকি জুডিশিয়ারে রয়েছে। হ্যাঁ দাঁড়া, আমি রিসেন্ট 23-24 তো 24 রাজস্থান, দিল্লি, গুজরাট, পাটনা জুডিশিয়ালের নোটিফিকেশন গুলো দেখি। ওরা যদি রেখে থাকে পশ্চিমবঙ্গকে তো রাখতেই, বুঝতে পারছিস? ওটা আমি একবার দেখে নিই। আর এখানে ইন্ডিয়ান এভিডেন্স অ্যাক্টও আমরা করে যাই এখন, যদি বিএসএ অর্ডার করে তো করবে, বুঝতে পারলাম। হ্যাঁ আচ্ছা, গ্রুপ এটা একটা কোশ্চেন আর দুটো কোশ্চেন, গ্রুপ এ দুটো কোশ্চেন, ঠিক আছে? গ্রুপ বি একটা কোশ্চেন, 8 + 7 লিখছিস তো রে? আমি হ্যাঁ আচ্ছা, তোদের এখনো কন্ট্রাক্টস এন্ড টর্টস একদমই ধরা হয়নি। আমি কন্ট্রাক্টস আর টর্টস থেকে একদম দিচ্ছি না কিছু, তাহলে ছেড়ে দে। ট্রান্সফার অফ প্রপার্টি একটা ধরা হয়নি, এটা দেখে আমি কোনো কোশ্চেন দিলাম না, ঠিক আছে? বাদ দে, তাহলে যেগুলো দিলাম এইগুলো করে আনবি, ঠিক আছে? কথা বললাম কোনটা? হ্যাঁ, কালকে আমি যেটা করব সেটা তো এই সেগুলো নিয়ে করব ভেবেছিলাম। কালকে আবার যেটা আলোচনা করার ছিল সেটা তুই লিখে রাখ, সেটা এসের জন্য নতুন টপিক, এগুলো তো তোরা করতে পারবি। নতুন টপিক কালকে আমি ভেবে রেখেছি যে ওয়াক অফ ভেরি ইম্পর্টেন্ট। কালকে আমরা ওয়াক অফ নিয়ে আলোচনা করব, এবং ওয়াক অফ এর পুরো আমরা প্রেজেন্টেশন করব, ডিলিমিটেশন করব। ডিলিমিটেশনটা খুব বড় ইম্পর্টেন্ট হচ্ছে। আর একটা 370ও করতে পারি না, আদারওয়াইজ ট্যাক্স রেজিমও করতে পারি। এই যে ইউএস ট্যাক্স ওয়ার চলছে না, হ্যাঁ ট্রেড ওয়ার, এটা নিয়ে আলোচনা করতে পারি। তবে তোদের পক্ষে সুবিধা হবে ওয়াক অফ, ডিলিমিটেশন আর 370 নাকি অন্য একটা টপিক নেবো কিছু। কারেন্ট টপিকটা আমি ডিসকাস করব, পুরোনো এই প্রিভিয়াস ইয়ারের টপিক কিন্তু বাবা তোমাদের রেডি করতে হবে, আমি ওয়াক অফ করে আনবো। কি করবো বল? তোরা কালকের মধ্যে ওয়াক অফ রেডি করতে পারবি না। তোদের এইগুলো যা এসে দিয়েছি 1 সপ্তাহের মধ্যে রেডি করতে পারলেও আমাকে আবার দেখাবি, আমি আবার তো পুরো ফাইনাল দেবো। আমি চাইছি তোরাও একটু খাট। যদি বলি যে প্রিভিয়াস ইয়ার ডিসকাস করতে, আমি ডিসকাস করে দেবো। কি করবো? ওরা খাটবি না, আমি ডিসকাস করতে বলবো, ডিসকাস করে দেবো। কন্যাশ্রী শিক্ষাশ্রী যদি বলিস আমি তো একটু ফাটিয়ে দেবো, গড়িয়ে মুখ হয়ে গেছে। আর বাকি ওই যে কটা এসে টপিক আছে ওগুলো আমি ছাদু করে দেবো একটু। কিন্তু ওয়াক অফটা যেহেতু নতুন ইস্যু তোদের ক্ষেত্রে হ্যান্ডল, আমি সেই জন্য ভাবলাম কালকে ওয়াক অফটাকে ভালো করে প্রেজেন্টেশন দিয়ে দিতাম। হ্যাঁ হ্যাঁ, ওয়াক অফ শুধু না, ওয়াক অফ আর ডিলিমিটেশন, ঠিক আছে? আচ্ছা, ডিলিমিটেশন করবো না, দাঁড়া। ওয়াক অফ এর সঙ্গে সব থেকে বেশি যেটা যাচ্ছে সেটা হচ্ছে আমাদের অ্যাক্ট অফ ওয়ারশিপ অ্যাক্ট 1991। হ্যাঁ, এই দুটো নিয়ে বিশাল চলছে না, ওই সাম্বাল, তারপরে আমাদের ওই কি বলে বললাম জ্ঞানবাপী, তোদের দিয়েছিলাম ভিডিও, শুনেছিলি তো? জ্ঞানবাপী সম্বল দিয়েছিলাম, চন্দ্রচূড়ের ভিডিও শুনিসনি? হ্যাঁ, তো ওয়ারশিপ অ্যাক্ট কি?
কেন? তারপরে কি করে হচ্ছে এটা, আর হচ্ছে ওয়াকআউট কালকে করে দেবো, ঠিক আছে? হ্যাঁ, এগুলো দেখে না, এগুলো রেডি কর মানে, ঠিক আছে? কি সামনের সপ্তাহে আমি ক্লাস করবো না, পড়াবো না, কি করবো? থাকবি না, কি করবো? যদি কেউ না আসে তাহলে আমিও ছুটি, আর যদি কেউ আসে ক্লাস চলবে। কদিন ছুটি করছিস? তাহলে ক্লাস বল বন্ধ করে দিচ্ছি এক সপ্তাহ। কবে থেকে কবে বল? এক সপ্তাহ ক্লাস বন্ধ। তুই ঈদে যাবি, ও কোথায় বেড়াতে যাবে। তুই কবে যাচ্ছিস? আসবি কবে? 28 থেকে 3 তোরও কি ওইরকমই হচ্ছে? এই বল কবে কবে ডেট আছে? দাঁড়া, আমাকে বলে ওটা দেখা করে বলে যাবি। আমি তাহলে স্যারের জন্য ক্লাস বারণ করবো। কেউ আসবি না, বেকার ক্লাস করিয়ে দিয়ে। আরে ওরও ডেট তোরও ডেট করে নিয়ে জানিয়ে শুধু সপ্তাহ দিয়ে ও করে তোলা, তোরা আসবি না যেমন একটা ছুটি প্র্যাকটিক্যাল করে। হ্যাঁ হ্যাঁ, তাহলে একটা সপ্তাহ বাদই রাখবো, বুঝতে পেরেছিস? আমাকে বলে যাবি। চল লেখ তাড়াতাড়ি ভুল করে। সিপিসির কত থেকে বলবো? কত থেকে বলা বাকি ছিল? কত থেকে দিয়েছি সিপিসিটা? হ্যাঁ, সিপিসি 52 থেকে বলতে হবে, তাই তো? লেখ 52B, 53D, 54A, 55C, 56B, 57A, 58B, 59C, 60A, 61B, 62B, 63B, 64A, 65B, 66A, 67A, 68A, 69C, 70B। ঠিক আছে, পরেরটা কি যাবে? এভিডেন্স। এভিডেন্স, চল এভিডেন্স কত থেকে? 49 কত? আমার কাছে টোটাল বলছেন এই লটেতেই রয়েছে প্রায় 500 টাকা। বল কত থেকে বলবো? 49C কত অবধি বলবো? এই কত দিয়েছে ওখানে? কতটা পরীক্ষার কতটা দিয়েছে? 108 অবধি দিয়ে দিয়েছে বাবা। 49C, 50B, 51D, বড় করি, 48A না কত বললো? কত? 49C, 50B, 51D, তারপর 52D, 53C, 54D, 55C, 56C, হ্যাঁ 57B, 58A, 59D, 60B, 61C, 62D, 63C, 64B, 65C, 66D, 67A, 68C, 69B, 70B, 68C, 70B, 69B, B for Bombay, 70B, 71A, 72C, 73A, 74A, 75B, 76D, 77A, 78C, 79C, 80A, 81D, 82B, 81D, 82B, 83C, 84A, 85A, 86C, 87B। আমি কিন্তু এগুলো আবার ধরবো, আবার পড়ানো, এগুলো আমি পরীক্ষার পরে আবার এগুলো আমি রিপিট করাবো, ঠিক আছে? এগুলোই আবার এখান থেকে যে কোনো ধরবো 10টা করে, না ধরতে পারলে কান ধরে পেন্সিল উপর দাঁড় করিয়ে দেবো। কত? 87B, 88C, 89D, 90B,
91C, 92B, 93C, 94D, 95A, 96B, 97B, 98C, 99B, 100A, 101B, 102C, 103C, 104A, 105C, sorry, 103C, তাই তো? 104A, 105C, 106B, 107A, 108B, 109, হ্যাঁ আছে আমার কাছে 300 কোশ্চেন আছে এটারই, এই পার্টের এরকম 3000 কোশ্চেন এভিডেন্সই হয়ে যাবে। সিআরপিসি কত থেকে রে? 47 থেকে হচ্ছে 68। কত থেকে বলবো? 47। 47 কটা? 47D, 48D, হ্যাঁ 49C, 50D, 51B, 52A, 53D, 54D, 55D, 56A, 57A, 58A, 59C, 60B, 61D, 61D, 62D, 63D, 64A, 65C, 66B, 67B, 68A, 69D, 70D হয়ে গেল। তাহলে এইগুলো তাহলে বাকিরা যারা আজকে আসেনি ওদের সব দিয়ে দিবি, ঠিক আছে? যদি ওরা চায় কোশ্চেনটা আমি নিয়ে যাচ্ছি, তোদের ম্যাডাম আসবে, তাহলে ম্যাডামকে ক্লাস হ্যান্ড ওভার করে দিচ্ছি, ঠিক আছে? আর তাহলে আমরা যেটা আজকে হোমওয়ার্ক দিলাম সেটা করা হলো, আর কালকে আমরা ওগুলো নিয়ে ডিসকাস করবো কালকের ক্লাস, ঠিক আছে? হ্যাঁ হ্যাঁ হ্যাঁ, তোদের যদি কোনো ডাউট থাকে কিছু পড়ে আসতে পারিস, পড়ে আসবি, যদি দেখে আসবি তাহলে বুঝতে পারবি, ঠিক আছে? এগুলো লেখা শুরু কর এই সপ্তাহে। হ্যাঁ, বাংলার খাতা আলাদা, ইংরেজির খাতা আলাদা, সিআরপিসির খাতা আলাদা, সিপিসির খাতা আলাদা, এভিডেন্সের খাতা আলাদা, বুঝতে পেরেছিস? আর তোদের যে ওই কোশ্চেনটা বা এগুলো যে দিয়ে বলেছিলাম সেগ্রিগেট করতে, ওটা হয়েছিল? হ্যাঁ, যে এই কোশ্চেন গুলোই তো দিয়ে বলেছিলাম না, যে আজগুলো সিপিসি, সিপিসি, সিআরপিসি, সিআরপিসি, আইপিসি, আইপিসি, এভিডেন্স, এভিডেন্স, সব কটা হয়ে গেছে? এইগুলো থেকেই করেছিস তো? হ্যাঁ, কম্পালসারি আর অপশনাল থেকেই করেছিস তো? শুধু কম্পালসারি থেকে করেছিস? আজকে যেটা প্রথম কথাটা ইংলিশ জিকে ওটা শুধু ওটা হাইলাইট হয়ে গেছে। আমি বলছি কম্পালসারি গুলো থেকে করেছিস না কম্পালসারি অপশনালের দুটোই করেছিস? অপশনালের গুলো করেছিস, কম্পালসারি করেছিস? খাতাটা নিয়ে আসবি তো, তাহলে একটা একটা আমি দেখতে পেয়ে যাবো। হ্যাঁ, সব মানে এই কোশ্চেন গুলো তাহলে ওখানে লেখা আছে, এই কোশ্চেন গুলো ওখানে লেখা আছে তাহলে। হ্যাঁ হ্যাঁ, সবগুলো হয়ে গেছে, 4-5 বছর হয়ে গেছে তো, ঠিক আছে? আগে ওই কোশ্চেন গুলো আমরা রেডি করে নেবো, খাতাগুলো নিয়ে আসবি, তাহলে আমাদের হ্যাঁ মার্ক করে নিতে পারবি, আমরা তাহলে রেডি করে নেবো তাড়াতাড়ি, ঠিক আছে? ওই খাতাটা আগের দিন থেকে নিয়ে আসবি খাতাগুলো সবাই, ঠিক আছে? হ্যাঁ, সামনের সপ্তাহ। হ্যাঁ, এই কোশ্চেন গুলো লিখে নিয়ে আসবি, আর এগুলো আমি চেক করবো। কবে কবে আসছিস না, কদিন আসছিস না বলবি, তুইও আসিস না আসছে না, যেটা কমন ডে সেইগুলো আমি ছুটি করে দেবো, বাকিদেরও ছুটি করে দেবো। 1 সপ্তাহ টিচার ছুটি থাকবে, নইলে তোদেরও পিছিয়ে যাবে। 1 সপ্তাহ ছুটি থাকবে। হ্যাঁ, আমার সঙ্গে দেখা করে যাবি অবশ্যই, মনে করে। হ্যাঁ।